হ্যালো শিক্ষার্থীরা, আবার চলে আসলাম তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর খুবই সহজ একটা অধ্যায়, দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব। এটার বেসিক বিষয়গুলা একটু আলোচনা করব, সাথে একটা অঙ্ক করব। চলো আমরা আর কথা না বাড়াই, অঙ্ক ক্লাসটা শুরু করি। তো যারা ক্লাসটা দেখছো উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, সাথে অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব। এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি সম্পদকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: চলতি সম্পদ, বিনিয়োগ সম্পদ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। আর এই যে স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পত্তিটা পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয় না, যে সম্পত্তিটা প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়, যেটা ব্যবহার করে প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে এবং উৎপাদিত পণ্যটা বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করবে, ওটাই হচ্ছে স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ, আর একটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। দৃশ্যমান স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পত্তিটা দেখা যায়, ধরা যায় এবং স্পর্শ করা যায়, সেটাকে বলা হয় দৃশ্যমান স্থায়ী সম্পদ। যেমন যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, এগুলো হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পত্তিটা দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়, এটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, কপিরাইট, এগুলো হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। তো IAS 16 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 16 ধারা অনুযায়ী আমাদের এই স্থায়ী সম্পত্তিগুলা লিপিবদ্ধ করার কথা বলা আছে। এটা একটু মনে রাখবা, এটা আমাদের নবীর থেকে আসে IAS 16। এই IAS 16 অনুযায়ী স্থায়ী সম্পত্তিগুলা লিপিবদ্ধ করার কথা বলা আছে। আর IAS 16 অনুযায়ী যে কোনো স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে, অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে। এবং কোন স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হয় হিসাব বিজ্ঞানের যে নীতি বা ধারণা আছে, সেটা হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি অথবা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিগুলোকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে। আর এই নির্দেশনাটা দেওয়া আছে IAS কততে? 16 এ। ওকে, আমরা এখানে যখন অঙ্কটা গুলো করতে যাব, এই অধ্যায়ে যে অঙ্কগুলো হয়, এই অঙ্কগুলোর ভিতরে সাধারণত আপনার 4 রকমের অঙ্ক আসে। সেটা হচ্ছে যে, এক নাম্বার হচ্ছে কোন স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করা। তো স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করার নিয়মটা হচ্ছে, এক কথায় মনে রাখবা, সেটা হচ্ছে কোন সম্পত্তি ক্রয় থেকে শুরু করে এটাকে চূড়ান্ত ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত তোমার যতগুলো খরচ হবে, এই সবগুলা খরচ যোগ করলে ওই স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য পাওয়া যায়। আবার একটু বলি, কোন সম্পত্তি ক্রয় থেকে শুরু করে এটাকে একবারে ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত যতগুলা খরচ হবে, সবগুলা খরচকে ওই স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলা হয়। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো তুমি একটা কম্পিউটার কিনলা 50,000 টাকা দিয়ে, তাহলে কম্পিউটারের মূল্য 50,000 টাকা নগদে মূল্য। তুমি এটা ট্যাক্স দিলা 5,000 টাকা। তুমি ওই কম্পিউটারটা বসানোর জন্য একটা টেবিল কিনলা 3,000 টাকা। একজন বিশেষায়িত, একজন মনে করো এক্সপার্ট নিয়ে আসলা, তাকে দিলে 1,000 টাকা। এই যে যাবতীয় খরচগুলা, এই খরচগুলা ক্রয় করলে তুমি এই কম্পিউটারটা ব্যবহার করতে পারবা। তাহলে এই সবগুলা খরচ যোগ করলে এই সম্পত্তির ক্রয় মূল্য পাওয়া যায়। এখন আসো, এখন কোন একটা সম্পত্তি ক্রয় মূল্য ক্রয় করার পর এটা কিন্তু আমরা অনন্তকাল পর্যন্ত ব্যবহার করতে পারি না। এই সম্পত্তিটার মূল্য কমে যেতে পারে, মূল্যটা কেউ যেতে পারে, কমে যেতে পারে। এটা ব্যবহার করার কারণে হইতে পারে, তোমার সময়ের বিবর্তনে হইতে পারে। তাহলে কোন স্থায়ী সম্পত্তির যদি মূল্য কমে যায়, তখন সেটাকে বলবো আমরা অবচয়। অর্থাৎ ব্যবহারজনিত কারণে অথবা সময়ের পরিপ্রেক্ষিতে যদি কোন স্থায়ী সম্পত্তির মূল্য কমে যায়, তখন সেটাকে বলা হয় অবচয়। কি বলা হয়? অবচয় বলা হয়।
অন্যভাবে যদি বলি, একটা স্থায়ী সম্পত্তির ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। মনে করো তুমি একটা সম্পত্তি কিনলা, কেনার পরে বললা যে ঠিক আছে আমি এই সম্পত্তিটা 10 বছর ব্যবহার করব। এই যে 10 বছর তুমি ব্যবহার করবা, এই সময়টাকে বলা হয় ওই সম্পত্তির আয়ুষ্কাল। কি বলা হয়? আয়ুষ্কাল বলা হয়। এখন অবচয়কে আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, কোন একটা সম্পত্তির যে মূল্য, এই মূল্যকে আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়ার প্রক্রিয়াকেও বলা হয় অবচয়। ঠিক আছে, সেজন্য অবচয়কে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া বলা হয়। মনে রাখবা, অবচয়টা কি? এক ব্যয় বন্টন প্রক্রিয়া। এখানে নোট করো, অবচয় হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। আচ্ছা, এখন এই যে অবচয়, অবচয় নির্ধারণ করার জন্য, ধার্য করার জন্য আমাদের 4টা বিষয় লাগবে। অবচয় ধার্য করার জন্য 4টা বিষয় লাগবে। একটা হচ্ছে সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য, এরপর হচ্ছে সম্পত্তির আয়ুষ্কাল, এরপর হচ্ছে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য, আর লাস্ট ওয়ান হচ্ছে অবচয় ধার্যের পদ্ধতি। অবচয় ধার্যের কি পদ্ধতি? তো সম্পত্তির ক্রয় মূল্য তো কিছুক্ষণ আগেও বললাম। আয়ুষ্কাল, কোন সম্পত্তি আমরা যত বছর পর্যন্ত ব্যবহার করব সেটাকে বলা হয় আয়ুষ্কাল। ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল শেষে কোন সম্পত্তি আমরা বিক্রি করে যে টাকাটা পাবো বলে অনুমান করি সেটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলি। যেমন মনে করো তুমি 50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলা, 10 বছর ব্যবহার করলা, তুমি অনুমান করতেছো যে 10 বছর ব্যবহার করার পরে এই মেশিনটা বাজারে বিক্রি করে তুমি 5,000 টাকা পাবা। তাহলে এই যে 5,000 টাকা পাবা, এটা হচ্ছে যে তোমার ভগ্নাবশেষ মূল্য। আর অবচয় ধার্যের পদ্ধতি, আমাদের এখানে অবচয় ধার্যের জন্য বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আমরা মূলত সরলরৈখিক পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। এর বাইরে আরো পদ্ধতির ভিতরে আছে, যেমন ক্রমহ্রাসমান জের পদ্ধতি, দ্বৈত জের পদ্ধতি, তারপরে উৎপাদন একক পদ্ধতি আছে, বর্ষের সংখ্যার সমষ্টি পদ্ধতি আছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখব। তো এই এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের কি, এগুলো হচ্ছে যে আমাদের অবচয় নির্ধারণ করার পদ্ধতি। তো চলো আজকে আমরা সরলরৈখিক পদ্ধতিটা একটু আলোচনা করব, এবং সরলরৈখিক পদ্ধতিটা আলোচনা করে তারপরে আমরা একটা অঙ্ক সমাধান করব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলা কিন্তু 4 রকমের হয়। 1 নাম্বার হচ্ছে যে কোন সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করা, 2 নাম্বার হচ্ছে যে ওই সম্পত্তির অবচয় ধার্য করা, 3 নাম্বার হচ্ছে অবচয় এবং অবচয় সারণী তৈরি করা, 3 নাম্বার হচ্ছে ওই সম্পত্তিটা বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করা, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, মানে এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ভিতরে জাবেদা এবং খতিয়ান ও উদ্বৃত্তপত্র কিভাবে দেখাইতে হয় এই বিষয়গুলা জড়িত। তো আজকে আমরা যেটা শিখব, সরলরৈখিক পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করব এবং এই অঙ্কটা আজকে সমাধান করব। আসলে সরলরৈখিক পদ্ধতি, এই সরলরৈখিক পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে প্রত্যেক বছরে বার্ষিক অবচয়ের পরিমাণ সমান থাকবে। কোন একটা সম্পত্তির প্রত্যেক বছরে বার্ষিক অবচয়ের পরিমাণ সমান থাকবে, ওটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর আরেকটু যদি বলে, কোন সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে, আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে যে পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয় বা যে অবচয়গুলো পাওয়া যায় সেটাকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বলা হয়। তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি নতুন কোন সম্পত্তি ক্রয় করি, একটা সম্পত্তির প্রত্যেক বছরের বার্ষিক অবচয় অবশ্যই সমান থাকবে। অর্থাৎ আয়ুষ্কাল যত বছর থাকবে, প্রত্যেক বছরে তোমার বার্ষিক অবচয়ের পরিমাণটা কি থাকবে? সমান থাকবে। এই সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্রটা একটু মনে রাখবা, মুখস্থ করবা। সেটা হচ্ছে যে অবচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করার কি সূত্র। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এই সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে পাওয়া যায় অবচয়যোগ্য মূল্য। আবার সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে পাওয়া যায় কি? অবচয়যোগ্য মূল্য। ঠিক আছে, ওকে। এখানে আর তেমন কিছু মনে রাখার দরকার নাই। আর প্রশ্নে যদি কোনো পদ্ধতির কথা বলা না থাকে, তখন আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করব। আর অসরলরৈখিক পদ্ধতি আর স্থির কিস্তি পদ্ধতি একই রকমের। চলো আমরা অঙ্কটা একটু দেখি।
2014 সালের 1 জানুয়ারি 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করা হয়। তাহলে মেশিনটা আমরা কিনলাম 2,80,000 টাকা দিয়ে এবং মেশিনটির সংস্থাপন ব্যয় হচ্ছে 2,20,000 টাকা। তাহলে দেখো কিনলাম 2,80,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে এই মেশিনটির ক্রয় মূল্য হবে কত টাকা? মেশিনটির ক্রয় মূল্য, এই মেশিনটির ক্রয় মূল্য, তাহলে এই মেশিনটির ক্রয় মূল্য হবে 2,80,000 যোগ 20,000, মানে সংস্থাপন ব্যয়টা এখানে যোগ করতে হবে। তাহলে এই 3 লক্ষ টাকা হচ্ছে মেশিনটির ক্রয় মূল্য। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, এতটুকু তথ্য দেওয়া আছে। 2016 সালের 1 অক্টোবর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে কিনছিলাম আমরা 2014 সালের জানুয়ারির 1 তারিখ, এটা বিক্রি করে দিচ্ছি 2016 সালের 1 অক্টোবরের 1 তারিখ। ওকে, এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে মেশিনটি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখানে কিছু বিষয় নোট আউট করো। সেটা হচ্ছে, যদি তুমি কোন সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে চাও, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, সেটা সরল রৈখিক হোক, ক্রমহ্রাসমান হোক, দ্বৈত হ্রাসমান হোক, উৎপাদন একক পদ্ধতি হোক বা বৎসর সংখ্যা সমষ্টি পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে যে প্রশ্নে ওই সম্পত্তির বহিঃমূল্য দেওয়া আছে কিনা। কেন? কারণ তুমি যখন সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করবা, তোমাকে তুলনা করতে হবে এই বিক্রয় মূল্যের সাথে বহিঃমূল্যের। বিক্রয় মূল্যের সাথে কি মূল্যের? বহিঃমূল্য। বহিঃমূল্য মানে হচ্ছে কোন একটা সম্পত্তি বর্তমানে ব্যবহার জনিত ক্ষমতা। যেমন আমি আজকে থেকে 5 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে কিছু সম্পত্তি কিনলাম, আমি 5 বছর ব্যবহার করলাম, তাহলে তো আজকে আমি কি বলতে পারবো আমার এই সম্পত্তির ব্যবহার জনিত ক্ষমতা 1 লক্ষ? অবশ্যই বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ 5 বছর পর্যন্ত কিন্তু এই মেশিনটা আমি ব্যবহার করছি, এই সম্পত্তিটা আমি ব্যবহার করছি। সেজন্য ওই 1 লক্ষ টাকা থেকে আমি যতদিন পর্যন্ত ব্যবহার করছি, যে অবচয়গুলো হলো, ওই ক্রয় মূল্য থেকে অবচয় টাকাগুলো বিয়োগ করলে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে বর্তমানে ব্যবহার জনিত ক্ষমতা, যেটাকে আমরা বহিঃমূল্য বলছি। তাহলে এই বহিঃমূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে, সর্বপ্রথম কাজ হচ্ছে ক্ষতি বা লাভ বের করার জন্য বহিঃমূল্য বের করা। তাহলে আমরা এখানে প্রশ্ন পড়ে কোথাও কিন্তু বহিঃমূল্যটা পাই নাই। ওকে, তার মানে আমাদেরকে এখানে বহিঃমূল্য বের করতে হবে। আর বহিঃমূল্য বের করার সূত্রটা হচ্ছে, বহিঃমূল্য বের করা, মেশিনের বহিঃমূল্য, এই বহিঃমূল্য বের করার সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস অবচয় সঞ্চিতি। ক্রয় মূল্য মাইনাস কি? অবচয় সঞ্চিতি। এখন আসো, অবচয় সঞ্চিতি বলতে আমরা কি বুঝি? অবচয় সঞ্চিতি হচ্ছে, দেখো 2014 সালের জানুয়ারির 1 তারিখে আমরা মেশিনটা কিনলাম, তাহলে এটা 2014 সাল ব্যবহার করছি, 2015 সালও পুরোটা ব্যবহার করছি, 2016 সালের আমরা কয় মাস ব্যবহার করছি? 9 মাস। তাহলে এই যে 2014 সাল ব্যবহার করলা, 15 সাল ব্যবহার করলা, 16 সালের 9 মাস ব্যবহার করলা, তাহলে এই যে তুমি ব্যবহার করার কারণে সম্পত্তির যে অবচয়গুলো হলো, এই অবচয়গুলো যোগ করে দিলে পাওয়া যায় অবচয় সঞ্চিতি। তার মানে অবচয় সঞ্চিতি হচ্ছে কোন সম্পত্তি যে আমরা ব্যবহার করছি, ব্যবহার করার কারণে যে অবচয় হলো, এই অবচয় সমষ্টিকে বলা হয় অবচয় সঞ্চিতি। এখন আসো, তাহলে এই অবচয় সঞ্চিতি নির্ধারণ করার জন্য আমাদের বার্ষিক অবচয় লাগবে। তাহলে বার্ষিক অবচয়টা আমরা বের করব। তাহলে বার্ষিক অবচয়, তাহলে এই বার্ষিক অবচয় সূত্রটা কি? কিছুক্ষণ আগে মুখস্থ করেছিলাম। এটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখানে দেখো ক্রয় মূল্যটা বের করে নিলাম 3 লক্ষ টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা, ডিভাইডেড বাই আয়ুষ্কাল আছে 5 বছর। তাহলে 3 লক্ষ থেকে 2 লক্ষ চলে গেলে 20,000 চলে গেলে 2,80,000। এই 2,80,000 কে যখন আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে যে 56,000 টাকা। তাহলে 1 বছরে অবচয় হচ্ছে 56,000 টাকা। কত টাকা? 56,000 টাকা 1 বছরে অবচয়। তাহলে আমরা দেখো, আমরা এই মেশিনটা ব্যবহার করছি কয় বছর? 2 বছর 9 মাস।
তাহলে আমাদের অবশ্যই সঞ্চিতি হবে, সুতরাং অবশ্যই সঞ্চিতি হবে দেখো 2014 সালে 56,000 প্লাস 2015 সালে 56,000 প্লাস 2016 সালের 56,000 তো এক বছরের টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করব, 9 দিয়ে গুণ করব, তাহলে আমরা ওই 9 মাসের অবচয়ের পরিমাণটা পাবো। 9 মাস কিভাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 1 তারিখে যেহেতু বিক্রি করছে অক্টোবরে যাওয়ার দরকার নাই, তাহলে 9 মাস। তাহলে এইগুলো টোটাল যোগ করলে আমাদের অবশ্যই সঞ্চিতি আসতেছে 1 লক্ষ কত টাকা, অর্থাৎ অবশ্যই সঞ্চিতি আসতেছে টোটাল একটু যোগ করে ফেলি, এটা হচ্ছে 56,000 যোগ 56,000 যোগ 42,000, তাহলে যোগ করলে আসবে 2 6 12 13 14 14 হাতে আছে 1, তাহলে 5 10 11 12 13 14 15 1,54,000 টাকা হচ্ছে অবশ্যই সঞ্চিতি। কত টাকা? 1,54,000 টাকা অবশ্যই সঞ্চিতি। আবার দেখো 14 সাল ব্যবহার করলাম, 14 সালের অবশ্যই, 15 সাল ব্যবহার করলাম, 15 সালের অবশ্যই, 16 সালে 9 মাস ব্যবহার করলাম, 9 মাসের অবশ্যই। তাহলে ইন টোটাল আমরা সবগুলো যোগ করে দিলে যে অবশ্যই সঞ্চিতি 1,54,000 টাকা। ওকে ফাইন। এখন আসো আমরা বই মূল্যটা বের করে ফেলি। আমরা বই মূল্যটা বের করে ফেলি। তাহলে সুতরাং বই মূল্য সমান ক্রয় মূল্য ছিল আমাদের 3 লক্ষ টাকা মাইনাস 1,54,000 টাকা, তাহলে বিয়োগ করলে 1,46,000 টাকা হচ্ছে বই মূল্য। ওকে, এখন আসো তাহলে আমরা বই মূল্য পেয়ে গেলাম। বিক্রি করে কত টাকা পাইছো? 1,60,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য বড়, বই মূল্য ছোট। বিক্রয় মূল্য যদি বড় হয়, বই মূল্য যদি ছোট হয়, তাহলে লাভ হবে। অর্থাৎ আমরা 1,46,000 টাকার সম্পদ আমরা বিক্রয় করছি 1,60,000 টাকা, তাহলে লাভ হয়েছে। সুতরাং মেশিন বিক্রয়জনিত লাভ, এই মেশিন বিক্রয়জনিত লাভ সমান হচ্ছে তাহলে কত টাকা? অর্থাৎ এটা সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস বহিঃমূল্য। দেখো এই বিক্রয় মূল্য হচ্ছে 1,60,000 টাকা মাইনাস বহিঃমূল্য হচ্ছে 1,46,000 টাকা, তাহলে এই 14,000 টাকা হচ্ছে এখানে মেশিন বিক্রয়জনিত লাভ। ইজি, সহজে বের করে ফেললাম। সহজ না? ওকে ফাইন, শেষ। এরপরে আমরা করব খ নাম্বার বলছে আমাদেরকে 2016 সালের অবচয় জাবেদা দিতে বলছে, অর্থাৎ 2016 সালের জাবেদা দাখিলাগুলো আমরা দেব। দেখো 2016 সালে আমাদের প্রথমে আসো 2016 সালে সম্পত্তি ক্রয়ের কোনো জাবেদা দেব না। এখানে জাবেদা ইন টোটাল 3টা, একটা হচ্ছে সম্পত্তি ক্রয় করার জন্য, 2 নাম্বার হচ্ছে অবশ্যই ধার্য করার জন্য, আর 3 নাম্বার হচ্ছে অবশ্যই হিসাব বন্ধ করার জন্য। আর একটা অতিরিক্ত জাবেদা আসবে, কোন বছরে যদি আমরা সম্পত্তি বিক্রয় করি তাহলে বিক্রয় করা জাবেদা, তাহলে 4টা জাবেদা। এখন আসো আমরা সম্পত্তিটা কিনলাম 2014 সালে, তাহলে এখানে আমাদের 2016 সালে এসে ক্রয়ের কোনো জাবেদা দেওয়ার দরকার নাই। প্রথম জাবেদা দেব আমরা বিক্রয় করার জন্য, অবশ্যই ধার্য করার জন্য। এখানে একটা বিষয় মনে রাখবা, অবশ্যয়ের জাবেদাগুলো দেওয়া হয় হিসাবকালের শেষে। অবচয়ের জাবেদাগুলো দেওয়া হয় হিসাবকালের শেষে, কিন্তু যদি কোনো সম্পত্তি আমরা অপসারণ করি অথবা কোনো সম্পত্তি আমরা বিক্রয় করি, তাহলে যেদিন বিক্রয় করা হয়েছে অথবা যেদিন অপসারণ করা হয়েছে অবচয়ের জাবেদা দিতে হবে ওই দিন, ওই তারিখে। মনে থাকবে? আবার বলতেছি, নরমালি সাধারণত আমরা অবচয়ের জাবেদাটা দিই হিসাবকালের শেষ দিন, কিন্তু যদি কোনো সম্পত্তি বিক্রয় করা হয় অথবা অপসারণ করা হয়, যে তারিখে অপসারণ করা হয়েছে বা যে তারিখে বিক্রয় করা হয়েছে অবচয়ের তারিখ জাবেদা দিতে হবে ওই তারিখে, প্রথম কাজ। তাহলে আমরা 2016 সালের অক্টোবরের 1 তারিখে যেহেতু মেশিনটা বিক্রয় করে ফেলছি, তাহলে অবচয়ের জাবেদা দেব আমরা। প্রথম জাবেদা হবে 2016 সালের অক্টোবরের 1 তারিখ। জাবেদা কি হবে? অবচয়ের জাবেদা, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। কত টাকা? 2016 সালের অবচয় ছিল ওই যে আমরা 42,000 টাকা বের করলাম, তাহলে 42,000 টাকা হচ্ছে
অবচয়ের জাবেদা দিয়ে ফেললাম আমরা। ফাইন, এরপরে আসো 2016 সালে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা সম্পত্তিটা বিক্রয় করে ফেলছি। তাহলে বিক্রয় করা জাবেদাটা দিই অক্টোবরের 1 তারিখ। আবার বিক্রয় করে আমরা নগদ টাকা পাইছি 1,16,000 60,000। তাহলে নগদান হিসাব ডেবিট 1,60,000 টাকা পাইলাম। এখন আসো, নরমালি আমরা অবচয় ধার্য করার জন্য বা সৃষ্টি করার জন্য অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট করি। অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি আমরা ক্রেডিট করি। কিন্তু যখন আমরা কোন সম্পত্তি বিক্রয় করব বা অপসারণ করব, নরমালি তো অবচয় সঞ্চিতি ক্রেডিট হয়, কিন্তু সম্পত্তি অপসারণ করলে বা বিক্রয় করলে অবচয় সঞ্চিতিটা ডেবিট হয়ে যাবে। কারণ সম্পত্তিটা যেহেতু চলে যাচ্ছে, তাহলে ওই সম্পত্তিটার জন্য যে তহবিল সেটা তুমি সৃষ্টি করলা, তহবিলটাও তোমার চলে যাবে। সেই জন্য সম্পত্তি বিক্রয় করলে অবচয় সঞ্চিতি ডেবিট করতে হবে। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট। কত টাকা ছিল? 1,54,000 টাকা ছিল। টোটাল তিনটা যোগ করে 56,000, 56,000, 42,000, 1,54,000 টাকা। ওকে, এরপরে ক্রেডিট করব মেশিন ক্রেডিট 3 লক্ষ টাকা। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবা, সে পয়েন্টটা হচ্ছে কোন সম্পত্তি বাড়লে যেমন ক্রয় মূল্যে বাড়বে, কমলেও ক্রয় মূল্যে কমবে। আবার কোন সম্পত্তি বাড়লে যেমন তোমাকে ক্রয় মূল্যে বাড়াইতে হবে, কমলেও তোমাকে ক্রয় মূল্যে কমাইতে হবে। এটা হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য ধারণা। তাহলে আমাদের মেশিন চলে যাবে কত টাকা? ক্রয় মূল্য 3 লক্ষ টাকা। আর মেশিন বিক্রয়জনিত লাভ, মেশিন বিক্রয়জনিত লাভ ক্রেডিট কত টাকা? 14,000 টাকা আমরা বের করছিলাম, 14,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সম্পত্তির। দেখো ডেবিট ক্রেডিটের টাকার পরিমাণ সমান হয়ে যাবে। শেষ বিক্রয়। তাহলে নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট, অবচয় সম্পত্তি বিক্রি করে ফেলছি, তাহলে অবচয় সঞ্চিতি অপসারণ হয়ে যাবে, চলে যাবে। সেই জন্য অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট, তারপরে সম্পত্তি চলে যাবে, মেশিন হিসাব ক্রেডিট। আর মেশিন বিক্রয়জনিত লাভ হয়েছে, লাভটা তো আমরা জানি এমনি ক্রেডিট হয়, সেজন্য লাভ ক্রেডিট। ওকে, গেল। এখন এখানে দুইটা আমাদের মুনাফা জাতীয় লেনদেন আছে। কি কি? একটা হচ্ছে যে তোমার এই যে অবচয় এটা, আর একটা হচ্ছে এই যে সম্পত্তি বিক্রয়জনিত লাভ। দুইটা আমাদের মুনাফা জাতীয় লেনদেন আছে। আমরা নিয়মটা জানি, সেটা হচ্ছে যদি কোনো সম্পত্তি ওইখানে আমাদের যদি কোনো মুনাফা জাতীয় লেনদেন থাকে, ওই মুনাফা জাতীয় লেনদেন গুলাকে আমাদের হিসাবকালের শেষে বন্ধ করে দিতে হবে। হিসাবকাল শেষে কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে ব্যয়ের ভিতরে আছে অবচয়, তাহলে অবচয় বন্ধ করতে হবে। আবার মেশিন বিক্রয়জনিত আমাদের লাভটাও কি করতে হবে? বন্ধ করতে হবে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, এটা আমাদের হিসাবকাল নিয়ম অনুযায়ী। এখন আসো, তাহলে আমরা বন্ধ করা জাবেদাটা দেব। প্রথমে দুইটা, প্রথমে অবচয় বন্ধ করি, আর বন্ধ করা জাবেদাগুলো সবসময় আমরা হিসাবকাল শেষে দেব। তাহলে ডিসেম্বরের 31 তারিখ অবচয় বন্ধ করা জাবেদা। এটা যেহেতু ব্যয়, তাহলে ব্যয়টাকে আমরা বন্ধ করার জন্য ব্যয় ক্রেডিট করব, আয় বিবরণী ডেবিট করব। তাহলে আয় বিবরণী ডেবিট, ওই যে অবচয় টাকাটা 42,000, আর অবচয় হিসাব ক্রেডিট 42,000, বন্ধ হয়ে গেল। এটা 42,000 শেষ। আর একটা জাবেদা হবে আপনার যে আমাদের এখানে যে ক্ষতিটা হইলো, লাভটা হইলো, লাভ ও মুনাফা জাতীয় লেনদেন, এটাও বন্ধ করব। তাহলে লাভ তো ক্রেডিট হয়, বন্ধ করার জন্য ডেবিট করব। তাহলে মেশিন বিক্রয়জনিত লাভ ডেবিট, তারপরে আয় বিবরণী ক্রেডিট কত টাকা? 14,000 টাকা। দুইটাই বন্ধ হয়ে গেল। তাহলে 2016 সালে জাবেদাগুলো আমরা দিয়ে ফেললাম। ঠিক আছে, শেষ। এরপরে আসো, লাস্টে আমাদের আরেকটা তথ্য বলছে যে অবচয় হিসাব তৈরি করার জন্য। কি হিসাব? অবচয় হিসাব তৈরি করার জন্য বলছে। এখন এখানে একটা মজার ব্যাপার দেখো, আমাদের সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। আমরা অর্থাৎ 2 বছর 9 মাস ব্যবহার করে সম্পত্তিটা বিক্রয় করে ফেলছি। তোমার স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো কয় বছরের জন্য কিছু বলে নাই, তাইলে আমি এই কয় বছরের জন্য অবচয় হিসাব তৈরি করব? দেখো, যদি আমরা সম্পত্তিটা বিক্রয় না করতাম, তাহলে অবচয় হিসাব করতে তুমি 5 বছরের জন্য, যত বছর আয়ুষ্কাল আছে তত বছরের জন্য। নাম্বার 2, এখানে আমরা 5 বছরের জন্য করব না। কেন? কারণ আমরা 2016 সালের 1 অক্টোবর কিন্তু এটা বিক্রয় করে ফেলছি। তাহলে 2016 সালের অক্টোবর 1 তারিখের পরে কিন্তু আর আমাদের অবচয় নেই। সেজন্য আমরা এখানে অবচয়ের জাবেদা করব
3 বছরের, খতিয়ানটা করব 3 বছরের। তাহলে খতিয়ানের কলাম করবা টি ছক অথবা চলমান জের ছক, তোমাদের যেটা খুশি যে কোনো একটা করতে পারো। উপরে অবচয় হিসাব, তারিখ, বিবরণ, খতিয়ান জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অবচয় জাবেদাটা কি? অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। প্রথমে আসো 2014 ডিসেম্বর 31 তারিখ। পূর্বে বলছি যে অবচয় জাবেদাগুলা দেব আমরা, হিসাবকাল শেষ। তাহলে জাবেদা কি ছিল? অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো আমরা অবচয় সঞ্চিতি হিসাব, বিপরীত হিসাবটা লিখতে হয় সঞ্চিতি হিসাব। অবচয় ডেবিট হয়েছে 56,000 2014 সালের অবচয়, সাথে সাথে আমরা 56,000 টাকা এখানে নিয়ে যাব। আর ওই বছরের অবচয় ওই বছরে বন্ধ করতে হবে। আর বন্ধ করা জাবেদা কি? অবচয় ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। তাহলে আয় বিবরণী লিখবো আয় বিবরণী। তাহলে অবচয় ডেবিট, আয় বিবরণী ক্রেডিট 56,000, ব্যালেন্স 0। 2014 সাল শেষ। এরপর আসো 2015 সাল, সেম কাহিনী। অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। আবার এখানে লিখবো আমরা অবচয় সঞ্চিতি। 56,000 টাকা ডেবিট, 56,000 টাকা ব্যালেন্সে আসলো। এরপর আবার ওই বছরের অবচয়, যেহেতু মুনাফা জাতীয় লেনদেন বন্ধ করতে হবে, তাহলে আয় বিবরণী আবার 56,000 শেষ। 2016 সালে আসো। 2016 সালে অবচয় জাবেদা ধার্য করা জাবেদা দেব কিন্তু অক্টোবরের 1 তারিখ। এগুলা যেমন ডিসেম্বর 31 তারিখ দিছি, কিন্তু এখানে দেব অক্টোবরের 1 তারিখ। তাহলে অক্টোবরের 1 তারিখ অবচয় সঞ্চিতি 42,000 টাকা, 42,000 টাকা। আর বন্ধ করা জাবেদা কিন্তু ওই ডিসেম্বর 31 তারিখে দিতে হবে। আয় বিবরণী ক্রেডিটে 42,000, ব্যালেন্স 42, শেষ। ইজি না? অনেক সহজ, একটু বুঝে বুঝে করবা। আরেকটা বিষয়, আজ ক্লাসটা এখানে শেষ, কিন্তু যে কোনো সমস্যা তোমরা একটু ক্লাসগুলো দেখার পর ফিডব্যাক জানাবা। আর কোনো টপিক করতে হবে নাকি না, বা স্যার এই আমাদের এই বিষয়টা কঠিন লাগতেছে, এটা একটু আলোচনা করেন। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, তোমাদের যদি কোনো বিষয় থাকে বা কোনো কিছু যদি না বুঝো, ওই জিনিসটা আমাকে জানাবা, ঠিক আছে? ফিডব্যাকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এত কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, তোমরা যদি না দেখো, না বুঝো, তাহলে তো এই কষ্টটা সার্থক হলো না, ঠিক আছে? তো একটু দেখবা ভালো করে, আর বন্ধু বান্ধবদেরকে একটু জানাবা, সবাইকে একটু শেয়ার করবে, মেনশন করে দিবা। আর একটা বিষয় হচ্ছে লাস্ট আজকে আমরা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের অফলাইন অনলাইনে দুই জায়গায় আমাদের বেস চলমান আছে। অনলাইনে বেসের ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হবে, রুটিন দিয়ে দেবো আমরা 2-1 দিনের মধ্যে। আর অফলাইন চকবাজার এবং জিসি মোড় দুই জায়গায় তোমরা চাইলে পড়তে পারো। 11 বা দাদুর তোমরা যেখানে থাকো না কেন, যে কোনো বেসে তোমরা যে কোনো কলেজের হোক না কেন, তোমরা পড়তে পারবা ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ তোমাদেরকে সহযোগিতা করব, অন্তত ভালো একটা জায়গায় যেন তোমরা যেতে পারো, ভালো একটা। কারণ এখানে আমি শুধু এ প্লাস পাইলেও না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হয়ে যায় চেষ্টা করব, ওই সম্পর্কেও তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। ওকে, ভালো থাকো শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।